নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর অষ্টাদশ পরিচ্ছেদ। চলুন শুরু করি। অপু সেদিন জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। বেলা 2টা বা 2:30টার কম নয়। রৌদ্র অত্যন্ত প্রখর। প্রথমে সে 3 কড়ি জেলের বাড়ি গেল। 3 কড়ির ছেলে বঙ্কা পেয়ারাতলায় বাখারি চাচিতেছিল। অপু বলিল, এই কড়ি খেলবি? খেলিবার ইচ্ছা থাকিলেও বঙ্কা বলিল, তাহাকে এখনই নৌকায় যাইতে হইবে। খেলা করিতে গেলে বাবা বকিবেন। সেখান হইতে সে গেল রামচরণ জেলের বাড়ি। রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। অপু বলিল, হৃদয় বাড়ি আছে? রামচরণ বলিল, হৃদয়কে কেন ঠাকুর? কড়ি খেলা বুঝি? এখন যাও, হৃদয় বাড়ি নেই। ঠিক দুপুরবেলায় ঘুরিয়া অপুর মুখ রাঙা হইয়া গেল। আরও কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ইয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়া তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুলতলায় কড়ি খেলার আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলে পাড়ার ছেলে। কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, কারণ পটুর যে পাড়ায় বাড়ি অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর। অপুর চেয়ে বয়সে পটু কিন্তু ছোট। অপুর মনে আছে, প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয় পাঠশালায় ভর্তি হইতে যায়, সেদিন এই ছেলেটিকেই সে শান্তভাবে বসিয়া তাল পাতা মুখে পুরিয়া চিবাইতে দেখিয়াছিল। অপু তাহার কাছে গিয়া বলিল, কটা করি? পটু কড়ির গেজে বাহির করিয়া দেখাইল। রাঙা সুতার বুনানি ছোট্ট গেজেটি। তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গেটে, হেরে গেলে আরও আনব। পরে সে গেজেটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন দেখছিস? গেজেটায় 1 পণ কড়ি ধরে। খেলা আরম্ভ হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে শুরু করিল। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেই জন্যই সে দিগ্বিজয়ের উচ্চাশায় প্রলুব্ধ হইয়া এত দূর আসিয়াছিল। খেলার নিয়ম অনুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় কড়ি দিয়া তাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বো করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া ওঠে। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলি তুলিয়া গেজের মধ্যে পুরিয়া লোভে ও আনন্দে বারবার গেজেটির দিকে চাহিয়া দেখে সেটা ভর্তি হইতে আর কত বাকি। কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর 1 হাত তফাৎ থেকে তোমায় মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশি। পটু বলিল, বারে তা কেন? টিপ বেশি থাকাটা বুঝি দোষ? তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। পরে সে চারিদিকে চাহিয়া দেখিল জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। পটু ভাবিল, এত বেশি করি আমি কোনোদিন জিতিনি, আজ আর খেলছি নে। খেললে কি আর এই কড়ি বাড়ি নিয়ে যেতে পারবো? আবার 1 হাত বেশি, সব হেরে যাব। হঠাৎ সে কড়ির ছোট্ট থলিটি হাতে লইয়া বলিল, আমি 1 হাত বেশি নিয়ে খেলবো না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে নিজের কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল। একজন আগাইয়া আসিয়া বলিল, তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি? সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলি শুদ্ধ হাতটা চাপিয়া ধরিল। পটু ছাড়াইয়া লইতে গেলে কিন্তু জোরে পারিল না। বিষণ্ণ মুখে বলিল, বারে ছেড়ে দাও না আমার হাত। পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল। সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়িল না। সে বুঝিয়াছে এইটি কাড়িবার জন্য ইহাদের চেষ্টা। পড়িয়া গিয়া সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, তাহার গায়ে জোরও কম। জেলেপাড়ার বলিষ্ঠ ও তাহার চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে
কতক্ষণ জুজিতে পারিবে? হাত হইতে কড়ির থলিটি অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পড়িয়াছিল, কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল। অপু প্রথমটা পটুর দুর্দশায় একটু খুশি না হইয়াছিল তাহা নহে, কারণ সেও অনেক কড়ি হারিয়াছে, কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহার অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। সে ভিড় ঠেলিয়া আগাইয়া গিয়া বলিল, ছেলে মানুষ, ওকে তোমরা মারছ কেন? বারে, ছেড়ে দাও, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল, কিন্তু পিছন হইতে কাহার হাতের ঘুষি খাইয়া খানিকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল। অপুকেও সেদিন বেদম প্রহার খাইতে হইত নিশ্চয়ই, কারণ তাহার মেয়েলি ধরনের হাতে পায়ে কোনো জোর ছিল না। কিন্তু ঠিক সেই সময় নীরেন এই পথে আসিয়া পড়াতে বিপক্ষদল সরিয়া পড়িল। পটু লাগিয়াছিল খুব বেশি। নীরেন তাহাকে মাটি হইতে উঠাইয়া গায়ের ধুলা ঝাড়িয়া দিল। একটু সামলাইয়া লইয়াই সে চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। ছড়ানো কড়িগুলার দু একটি ছাড়া বাকিগুলি অদৃশ্য, মায় কড়ির থলিটি পর্যন্ত। পরে সে অপুর কাছে সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, অপুদা, তোমার বেশি লাগেনি তো? এত দূরে ঠিক দুপুরবেলা জেলের ছেলেদের দলে মিশিয়া কড়ি খেলিতে আসিবার জন্য নীরেন দুজনকেই বকিল। সময় কাটাইবার জন্য নীরেন পাড়ার ছেলেদের লইয়া অন্নদারায়ের চণ্ডীমণ্ডপে পাঠশালা খুলিয়াছিল। সেখানে গিয়া কাল হইতে পড়িবার জন্য দুজনকেই বারবার বলিল। পটু চলিতে চলিতে শুধুই ভাবিতেছিল, কেমন সুন্দর কড়ির গেজেটা আমার। সেদিন অত করে চিবাসের কাছে চেয়ে নিলাম, গেল। আমি যদি কড়ি জিতে আর না খেলি তা ওদের কি? সে তো আমার ইচ্ছে। বাড়ি ঢুকিয়াই অপু দুর্গাকে বলিল, দিদি, শিউলিতলায় গুড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি, আর তুই বুঝি সেটাকে ভেঙে দুখণ্ড করে রেখেছিস? দুর্গা সেখানাকে ভাঙিয়াছিল ঠিকই। আহা, ভারী তো একখানা কাঁচা কঞ্চি, তোর যত পাগলামি। বাঁশবাগানে খুঁজলে কঞ্চি আর মিলবে না বুঝি? কঞ্চির ভারী অমিল কিনা? অপু লজ্জিত মুখে বলিল, অমিল না তো কি, তুই এনে দে দেখি ওই রকম একখানা কঞ্চি। আমি কত খুঁজে পেতে নিয়ে আসবো, আর তুই সব ভেঙে চুরে রাখবি। বেশ তো। তার চোখে জল আসিয়া গেল। দুর্গা বলিল, এনে দেব, যত চাস। কান্না কিসের? বাঁকা কঞ্চি অপুর জীবনে একখানা অদ্ভুত জিনিস। একখানা শুকনো, হালকা, গোড়ার দিক মোটা, আগার দিক সরু বাঁকা কঞ্চি হাতে করিলেই অপুর মন পুলকে শিহরিয়া ওঠে। মনে মনে অদ্ভুত সব কল্পনা জাগে। একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া একদিন সে সারা সকাল কি বৈকাল আপন মনে বাঁশবাগানের পথে কি নদীর ধারে বেড়াইয়া বেড়ায়। কখনো রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো মহাভারতের অর্জুন। কল্পনা করে ও আপন মনে বিড়বিড় করিয়া কাল্পনিক ঘটনা যাহা ওই অবস্থায় তাহার জীবনে ঘটিলে তাহার আনন্দ হইত, সেই সব ঘটনা বলিয়া যায়। কঞ্চি যত মনের মতো হালকা হইবে ও পরিমাণ মতো বাঁকা হইবে, তাহার আনন্দ ও কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে। কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করে যে কত শক্ত অপু তাহা বোঝে। কত খুঁজিয়া তবে একখানা মেলে। অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করিয়া বেড়ায়, এ কথা কেউ না শুনিতে পারে অপুর সেদিকে অত্যন্ত চেষ্টা। এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বকিতে দেখিলে পাগল ভাবিবে বা অন্য কিছু মনে করিবে। এই আশঙ্কায় সে পারতপক্ষে জনসমাগমপূর্ণ স্থানে অথবা যেদিকে কেহ হঠাৎ আসিয়া পড়িতে পারে সেসব দিকে না গিয়া নদীর ধারে নির্জন বাঁশবনের পথে নিজেদের বাড়ির পিছনে তেঁতুলতলায় ঘোরে। এই অবস্থায় তাহাকে কেহ না দেখে সেদিকে তাহার অত্যন্ত সতর্ক দৃষ্টি। কচ্ছিৎ যদি কেউ আসিয়া পড়ে তখনই সে জিভ কাটিয়া হাতের কঞ্চিখানা ফেলিয়া দেয়, পাছে কেউ কিছু মনে করে। এজন্য তাহার ভারী লজ্জা। কেবল জানে তাহার দিদি তাহাকে এই অবস্থায় দু একবার দেখিয়া ফেলিয়াছিল। কাজেই দিদির কাছে আর লুকাইয়া কি হইবে?
তাই সে বাঁকা কঞ্চির কথা দিদিকে স্পষ্টই জিজ্ঞাসা করিল। অন্য লোক হইলে লজ্জায় অপু কখনোই এ কথার উল্লেখ করিতে পারিত না। যদিও কেউই জানে না অপুর সহিত বাঁকা কঞ্চির কি রহস্যময় সম্পর্ক, তবু অপুর মনে হয় সকলেই সে কথা জানে। বলিলেই সকলে তাহাকে পাগল বলিয়া ঠাট্টা করিবে। কে বুঝিবে একখানা বাঁকা কঞ্চি হাতে পাইলে সে না খাইয়া দাইয়া নদীর ধারে কি কোনো জনহীন বনের পথে কি অপূর্ব আনন্দেই সারা দিন একা একা কাটাইয়া দিতে পারে। দিদিকে অনুরোধ করিয়াছিল, মাকে যেন এসব বলিস না দিদি। দুর্গা বলে নাই, সে জানে অপু একটা পাগল, ভারী মমতা হয় ওর উপর। ছোট্ট বোকা আদুরে ভাইটা, এসব মাকে বলিয়া কি হইবে। মধু সংক্রান্তির ব্রতের পূর্বদিন সর্বজয়া ছেলেকে বলিল, কাল তোদের মাস্টার মশাইকে নেমন্তন্ন করে আসিস, বলিস দুপুরবেলা এখানে খেতে। মোটা চালের ভাত, পেঁপের ডালনা, ডুমুরের শুক্তানি, থোড়ের ঘণ্ট, চিংড়ি মাছের ঝোল, কলার বড়া ও পায়েস। দুর্গাকে তাহার মা পরিবেশন কার্যে নিযুক্ত করিয়াছে। নিতান্ত আনাড়ি, ভয়ে ভয়ে এমন সন্তর্পণে সে ডালের বাটি নিমন্ত্রিতের সম্মুখে রাখিয়া দিল যেন তাহার ভয় হইতেছে এখনই কেউ বকিয়া উঠিবে। অত মোটা চালের ভাত নীরেনের খাওয়া অভ্যাস নাই। এত কম তৈলঘৃতের রান্না তরকারি কি করিয়া লোকে খায় তাহা সে জানে না। পায়েস পানসে, জল মিশানো দুধের তৈরি। একবার মুখে দিয়াই পায়েস ভোজনের উৎসাহ তাহার অর্ধেক কমিয়া গেল। অপু মহা খুশি ও উৎসাহ সহকারে খাইতেছিল। এত সুখাদ্য তাহাদের বাড়িতে দু একদিন মাত্র হইয়াছে। আজ তাহার স্মরণীয় উৎসবের দিন। আপনি আর একটু পায়েস নিন মাস্টারমশাই। নিজে সে এটা ওটা বারবার দিদির কাছে চাহিয়া লইতেছিল। বাড়ি ফিরিলে গোকুলের বউ হাসি মুখে বলিল, দুর্গাকে পছন্দ হয় ঠাকুরপো? দিব্যি দেখতে শুনতে। আহা, বড় গরিবের ঘরের মেয়ে, বাপের পয়সা নেই, কার হাতে যে পড়বে সারা জীবন পড়ে পড়ে ভুগবে। তা তুমি ওকে বিয়ে করো না কেন ঠাকুরপো? তোমাদেরই পাল্টি ঘর, মেয়েটি দিব্যি। ভাই বোনের দুজনেরই কেমন বেশ পুতুল পুতুল গড়ন। জরিপে তাঁবু হইতে ফিরিতে গিয়া নীরেন সেদিন গ্রামের পিছনের আমবাগানের পথ ধরিয়াছিল। একটা বনে ঘেরা সরু পথ বাহিয়া আসিতে আসিতে দেখিল বাগানের ভিতর হইতে একটি মেয়ে সম্মুখের পথের উপর আসিয়া উঠিতেছে। সে চিনিল অপুর বোন দুর্গা। জিজ্ঞাসা করিল, কি খুকি, তোমাদের বাগান বুঝি এইটে? দুর্গা পিছন ফিরিয়া চাহিয়া দেখিয়া লজ্জিত হইল, কিছু বলিল না। পরে সে পথের পাশে দাঁড়াইয়া নীরেনকে পথ ছাড়িয়া দিতে গেল। নীরেন বলিল, না না খুকি, তুমি চলো আগে আগে, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। ওইদিকে একটা পুকুরের ধারে গিয়ে পড়েছিলাম, তারপর পথ খুঁজে হয়রান। যে বন তোমাদের দেশে। দুর্গা যাইতে যাইতে হঠাৎ থামিয়া ঘাড় বাঁকাইয়া নীরেনের মুখের দিকে চাহিবার চেষ্টা করিল। সঙ্গে সঙ্গে তাহার কাপড়ের ভিতর হইতে কিসের ফল গোটাকত পথের ওপর পড়িয়া গেল। নীরেন বলিল, কি যেন পড়ে গেল খুকি? কিসের ফল ওগুলো? দুর্গা নিচু হইয়া কুড়াইতে কুড়াইতে সংকুচিতভাবে বলিল, ও কিছু না, মেটে আলু। মেটে আলু খেতে ভালো লাগে বুঝি? কি করে খায়? এ প্রশ্ন দুর্গার কাছে অত্যন্ত কৌতুককর ঠেকিল। একটি 5 বছরের ছেলে যা জানে, চশমা পরা একজন বিজ্ঞ ব্যক্তি তাহা জানে না। সে বলিল, এ ফল তো খায় না, এ তো তেতো। তবে তুমি যে? দুর্গা সলজ্জ সুরে বলিল, আমি নিয়ে যাচ্ছি এমনি খেলবার জন্যে। এ কথা তাহার মনে ছিল যে এই চশমা পরা ছেলেটির সঙ্গেই সেদিন খুড়িমার ঠাট্টার ছলে তাহার বিবাহের কথা তুলিয়াছিল। তাহার ভারী কৌতূহল হইতেছিল ছেলেটিকে সে ভালো করিয়া দেখে, কিন্তু মধু সংক্রান্তির ব্রতের দিনেও তাহা সে পারে নাই, আজও পারিল না। অপুকে বলো কাল সকালে যেন বই নিয়ে যায়, বলবে তো? দুর্গা চড়িতে চড়িতে সম্মতিসূচক ঘাড় নাড়িল। আর একটু গিয়া পাশের একটা পথ দেখাইয়া বলিল, এই পথ দিয়ে গেলে আপনার খুব সোজা হবে।
নীরেন বলিল, আচ্ছা আমি চিনে যাব এখন, তোমাকে একটু এগিয়ে দিই, তুমি একলা যেতে পারবে? দুর্গা আঙুল দিয়ে দেখাইয়া কহিল, ওই তো আমাদের বাড়ি, একটু এগিয়ে গিয়েই। আমি তো এইটুকু একলা যাব এখন, আপনি আর। দুর্গাকে ইহার আগে নীরেন কখনো ভালো করিয়া দেখে নাই। চোখ দুটির অমন সুন্দর ভাব কেবল দেখিয়াছে ইহার ভাই অপুর মধ্যে, যেন পল্লী প্রান্তের নিভৃত চুত বকুল বিথির প্রগাঢ় শ্যাম স্নিগ্ধতা ডাগর চোখ দুটির মধ্যে অর্ধসুপ্ত হইয়াছে। প্রভাত এখনো হয় নাই, রাত্রি শেষের অলস অন্ধকার এখনো জড়াইয়া আছে, তবে তাহা প্রভাতের কথা স্মরণ করাইয়া দেয় বটে। কত সুপ্ত আখির জাগরণ, কত কুমারীর ঘাটে যাওয়া, ঘরে ঘরে কত নবীন জাগরণের অমৃত উৎসব, জানালায় জানালায় ধূপগন্ধ। দুর্গা খানিক্ষণ দাঁড়াইয়া কেমন যেন উসকুস করিতে লাগিল। নীরেনের মনে হইল সে কি বলিবে মনে করিতে পারিতেছে না। সে বলিল, না খুকি, তোমাকে আর একটু এগিয়ে দিই, চলো তোমাদের বাড়ির সামনে দিয়েই যাই। দুর্গা ইতস্তত করিতে লাগিল, পরে একটু মুখ টিপিয়া হাসিল। নীরেনের মনে হইল এইবার সে কথা বলিবে। পরেক্ষণে কিন্তু দুর্গা ঘাড় নাড়িয়া তাহার সহিত যাইতে হইবে না জানাইয়া দিল, বাড়ির পথ ধরিয়া চলিয়া গেল। দুপুরবেলা ছাদে কাপড় তুলিতে আসিয়া গোকুলের বউ নীরেনের ঘরের দুয়ারে উকি দিয়া দেখিল, গরমে নীরেন বিছানায় শুইয়া খানিকটা এপাশ ওপাশ করিবার পর নিদ্রার আশায় জলাঞ্জলি দিয়া মেঝেতে মাদুর পাতিয়া বাড়িতে পত্র লিখিতেছিল। গোকুলের বউ হাসিয়া বলিল, ঘুমোওনি যে ঠাকুরপো? আমি ভাবলাম ঠাকুরপো ঘুমিয়ে পড়েছে বুঝি। আজ মোচার গণ্ড খেলে না যে, পাতেই রেখে এলে, সেদিন তো সব খেয়েছিলে। আসুন বৌদি, মোচার ঘণ্ট খাবো কি, বাঙালে কাণ্ড সব, যে ঝাল, তাতে খেতে বসে কি চোখে দেখতে পাই কোনটা ঘণ্ট কোনটা কি। গোকুলের বউ ঘরের দুয়ারের গোবরাটে মাথাটা হেলাইয়া ঠেস দিয়া অভ্যস্তভাবে মুখের নিচু দিকটা আঁচল দিয়ে চাপিয়া দাঁড়াইল। ইস ঠাকুরপো, বড্ড শহুরে চাল দিচ্ছ যে, ওইটুকু ঝাল আর তোমাদের সেখানে কেউ খায় না, না? মাপ করবেন বৌদি, ওতে যদি ওইটুকু হয় তবে আপনাদের বেশিটা একবার খেয়ে না দেখে আমি এখান থেকে যাচ্ছি নে। যা থাকে কপালে, যাহা 52 তাহা 53, দিন একদিন চক্ষু লজ্জার মায়া কাটিয়ে যত খুশি লঙ্কা। ও মা, আমার কি হবে? চক্ষু লজ্জার ভয় শিল নোড়ার পাট তুলে দিয়ে চুপ করে বসে আছি নাকি ঠাকুরপো? শোনো কথা ঠাকুরপুর, বলে কিনা যাহা 52। হাসির চোটে তাহার চোখে জল আসিয়া পড়িল। খানিকটা পরে সামলাইয়া লইয়া বলিল, আচ্ছা তোমাদের সেখানে গরম কেমন ঠাকুরপো? সেখানে কোথায়, কলকাতায় না পশ্চিমে? পশ্চিমের গরম কীরকম সে এখান থেকে কি বুঝতে পারবেন? সে বাংলাদেশ থেকে বোঝা যাবে না। বৈশাখ মাসের দিকে রাত্রে কি কেউ ঘরের মধ্যে শুতে পারে? ছাদে বিকেলে জল ধরে ছাদ ঠান্ডা করে রেখে তাইতে রাত্রে শুতে হয়। আচ্ছা, তোমরা যেখানে থাকো এখান থেকে কত দূর? এখান থেকে রেলে প্রায় 2 দিনের রাস্তা। আজ সকালের গাড়িতে মাঝেরপাড়া স্টেশনে চড়লে কাল দুপুর রাত্রে পৌঁছানো যায়। আচ্ছা ঠাকুরপো, শুনেছি গয়া আকাশের দিকে নাকি পাহাড় কেটে রেল নিয়ে গিয়েছে, সত্যি? সত্যি, অনেক বড় বড় পাহাড়, উপরে জঙ্গল, তার ভিতর দিয়ে যখন রেলগাড়ি যায় একেবারে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, গাড়ির মধ্যে আলো জ্বেলে দিতে হয়। গোকুলের বউ উৎসুকভাবে বলিল, আচ্ছা ভেঙে পড়ে না? ভেঙে পড়বে কেন বৌদি? বড় বড় ইঞ্জিনিয়ারের সুড়ঙ্গ তৈরি করেছে, কত টাকা খরচ করেছে, ভাঙলেই হলো। এ কি আপনাদের রায়পাড়ার ঘাটের ধাপ যে দুবেলা ভাঙছে? ইঞ্জিনিয়ার কোন জিনিস? গোকুলের বউ তাহা বুঝিতে পারিল না। বলিল, পাহাড়টা মাটির না পাথরের? মাটিরও আছে, পাথরেরও আছে। না বৌদি, আপনি একেবারে পাড়াগে। আচ্ছা, আপনি রেলগাড়িতে কত দূর গিয়েছেন? গোকুলের বউ আবার কৌতুকের হাসি হাসিয়া উঠিল। চোখ প্রায় বুজিয়া মুখ একটুখানি ওপরের দিকে তুলিয়া ছেলে মানুষের ভঙ্গিতে বলিল, ওহ ভারী দূর গিয়েছি, একেবারে কাশি, গয়া, মক্কা গিয়েছি।
সেই ও বছর পিসাউরি আর সতুরমার সঙ্গে আরংঘাটার যুগল কিশোর দেখতে গিয়েছিলাম। সেই আমার জন্মের মধ্যে কম্ম রেলগাড়িতে চড়া। এই মেয়েটি অল্পক্ষণের মধ্যে সামান্য সূত্র ধরিয়া তাহার চারিপাশে এমন একটা হাসি কৌতুকে জাল বুনিতে পারে, যাহা নীরেনের ভারী ভালো লাগে। যে ধরনের লোকের মনের মধ্যে আনন্দের এমন অফুরন্ত ভাণ্ডার থাকে, কারণে অকারণে যার অন্তর্নিহিত আনন্দের উৎস মনের পাত্র উপচাইয়া পড়িয়া অপরকেও সংক্রামিত করিয়া তোলে, এই পল্লীবধূটি সেই দলের একজন। আজকাল নীরেন মনে মনে ইহারই আগমনের প্রতীক্ষা করে, না আসিলে নিরাশ হয়, এমনকি যেন একটু গোপন অভিমানও হইয়া থাকে। আচ্ছা বৌদি, আপনাদের সবাই চলুন একবার পশ্চিমে সব বেরিয়ে নিয়ে আসি। এ বাড়ির লোকে যাবে বেড়াতে পশ্চিম, তুমিও যেমন ঠাকুরপো, তাহলে উত্তর মাঠের বেগুন খেতে চৌকি দেবে কে? কথার শেষে সে আর এক দফা বঙ্গমিশ্রিত কৌতুকের হাসি হাসিয়া উঠিল। একটু পরে গম্ভীর হইয়া নিচু সুরে বলিল, দেখো ঠাকুরপো, একটা কথা রাখবে? কি কথা বলুন আগে। যদি রাখো তো বলি। ও সাদা কাগজে সই করা আমার দ্বারা হবে না বৌদি, জানেন তো আইন পড়ি। আগে কথাটা শুনবো, তারপর কথার উত্তর দেব। গোকুলের বউ দুয়ার ছাড়িয়া ঘরের মধ্যে আসিল। কাপড়ের ভিতর হইতে একটা কাগজের মোড়ক বাহির করিয়া বলিল, এই মাকড়ি দুটো রেখে আমায় 5টা টাকা দেবেন? নীরেন বিস্ময়ের সুরে বলিল, কেন বলুন তো? সে এখন বলবো না, দেবে ঠাকুরপো? আগে বলুন টাকা দিয়ে কি হবে, নইলে কিন্তু। গোকুলের বউ নিম্ন সুরে বলিল, আমি এক জায়গায় পাঠাবো, দেখো তো ওই চিঠিখানার উপরে ঠিকানা ইংরেজিতে কি লেখা আছে। নীরেন পড়িয়া বলিল, আপনার ভাই না বৌদি? চুপ চুপ, এ বাড়ির কাউকে বলো না যেন। 5টা টাকা চেয়ে পাঠিয়েছে। কোথায় পাবো ঠাকুরপো? কীরকম পরাধীন জানো তো, তাই ভাবলাম এই মাকড়ি দুটো টাকা 5টা দাও নিয়ে ঠাকুরপো। হতভাগা ছোড়াটার কি কেউ আছে ভূভারতে? গোকুলের বউয়ের গলার স্বর চোখের জলে ভারী হইয়া উঠিল। নীরেন বলিল, টাকা আমি দেব বৌদি, 5টা হয় 10টা হয়, আপনি যখন হোক শোধ দেবেন, কিন্তু মাকড়ি আমি নিতে পারবো না। গোকুলের বউ কৌতুকের ভঙ্গিতে ঘাড় দুলাইয়া হাসি মুখে বলিল, তা হবে না ঠাকুরপো। বাহ, বেশ তো তুমি। তারপর আমি তোমার ঋণ রেখে মরে যাই, আর তুমি? সে হবে না, ও তোমায় নিতেই হবে। আচ্ছা যাই ঠাকুরপো, নিচে অনেক কাজ পড়ে রয়েছে। সে দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল, কিন্তু সিঁড়ির কাজ পর্যন্ত গিয়াই ফিরিয়া আসিয়া পুনরায় নিম্নস্বরে বলিল, টাকার কথা কিন্তু কাউকে বলো না যেন ঠাকুরপো, কাউকে না, বুঝলে? দুর্গা কাঁথার তলা হইতে অত্যন্ত খুশির সহিত ডাকিল, অপু, ও অপু। অপু জাগিয়াই ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলে নাই। বলিল, দিদি জানলাটা বন্ধ করে দিবি, বড্ড ঠান্ডা হাওয়া আসছে। দুর্গা উঠিয়া জানালা বন্ধ করিয়া দিয়া বলিল, রানুর দিদির বিয়ে কবে জানিস? আর কিন্তু বেশি দেরি নেই, খুব ঘটা হবে। ইংরেজি বাজনা আসবে, দেখেছিস তুই ইংরেজি বাজনা? হ্যাঁ, সব মাথায় টুপি পরে বাজায়, এই বড় বড় বাঁশি, মস্ত বড় ঢাক, আমি দেখেছি। আর একরকম বাঁশি বাজায়, কালো কালো, অত বড় নয়, ফুলট বাঁশি, এমন চমৎকার বাজে। ফুলট বাঁশি শুনেছিস? দুর্গা আর একটা কথা ভাবিতেছিল। দুর্গা কাল বৈকালে ওপাড়ার খুড়িমার কাছে বেড়াইতে যায়। এই কথা সে কথার পর খুড়িমা জিজ্ঞেস করিল, দুর্গা, তোর সঙ্গে ঠাকুরপোর কোথায় দেখা হয়েছিল রে? সে বলিল, কেন খুড়িমা? পরে সে সেদিনের কথা বলিল, কৌতুকের সুরে বলিল, পথ হারিয়ে খুড়িমা, ওতেই একেবারে গড়ের পুকুর, সেই বনের মধ্যে। খুড়িমা হাসিয়া বলিল, আমি কাল ঠাকুরপোকে বলছিলাম তোর কথা। গরিবের মেয়ে, ঠাকুরপো কিছু দেবার থোবার সাধ্য তো নেই বাপের, বড্ড ভালো মেয়ে, যেন একালেরই মেয়ে না, তা ওকে নেওগে না? তা ঠাকুরপো তোর কথা টথা জিজ্ঞেস করছিল, বললে ঘাটের পথে সেদিন কোথায় দেখা হলো, পথ ভুলে ঠাকুরপো কোথায় গিয়ে পড়েছিল, এইসব। তারপর আমি আজ 3 দিন ধরে ভাবছি শ্বশুর ঠাকুরকে দিয়ে তোর বাবাকে বলাবো।
ঠাকুরপোর যেন মত আছে মনে হলো, তোকে যেন মনে লেগেছে। দুর্গা গোয়াল হইতে বাছুর বাহির করিয়া রৌদ্রে বাঁধিল বটে, কিন্তু অন্যদিন বাড়ির কাজ তবু যাই হোক কিছু করে, আজ সে ইচ্ছা তাহার মোটেই হইতেছিল না। এক একদিন তাহার এই রকম মনের ভাব হয়। সেদিন সে কিছুতেই বাড়ির গণ্ডিতে আটকাইয়া থাকিতে পারে না। কে তাহাকে পথে পথে পাড়ায় পাড়ায় ঘুরাইয়া লইয়া বেড়ায়। আজ যেন হাওয়াটা কেমন সুন্দর, সকালটা না গরম না ঠান্ডা, কেমন যেন মিষ্ট গন্ধ পাওয়া যায় নেবু ফুলের। যেন কি একটা মনে আসে, কি তাহা সে বলিতে পারে না। বাহির হইয়াই সে রানুদের বাড়ি গেল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন গৃহস্থ, এই তার প্রথম মেয়ের বিবাহ, খুব ঘটা করিয়াই বিবাহ হইবে। বাজিওয়ালা আসিয়া বাজির দরদস্তুর করিতেছে। সতীনাথ এ অঞ্চলের বিখ্যাত রোশন চৌকি বাজিয়ে, তাহারও বায়না হইয়াছে। বিবাহ উপলক্ষে নানা স্থান হইতে কুটুম্বের দল আসিতে শুরু করিয়াছে। তাহাদের ছেলে মেয়েতে বাড়ির উঠান সরগরম। দুর্গার মনে ভারী আনন্দ হইল। আর দিন কতক পরে ইহাদের বাড়িতে কত বাজি পুড়িবে, সে কোনো বাজি কখনো দেখে নাই। কেবল একবার গাঙ্গুলি বাড়ির ফুলদোলে কি একটা বাজি দেখিয়াছিল, হুঁশ করিয়া আকাশে উঠিয়া একেবারে যেন মেঘের গায়ে গিয়া ঠেকে, সেখান হইতে আবার পড়িয়া যায়, এমন চমৎকার দেখায়। অপু বলে হাউই বাজি। দুপুরের পর মা দালানে আঁচল বিছাইয়া একটু ঘুমাইয়া পড়িলে সে সুরুত করিয়া পুনরায় বাড়ির বাহির হইল। ফাল্গুনের মাঝামাঝি, রৌদ্রের তেজ চড়িয়াছে। একটানা তপ্ত হাওয়ায় রানুদের বাগানের বড় নিম গাছটার হলদে পাতাগুলো ঘুরিতে ঘুরিতে ঝরিয়া পড়িতেছে। কেহ কোনো দিকে নাই। ন্যাড়াদের বাড়ির দিকে কে যেন একটা টিন বাজাইতেছে। বু করিয়া কি একটা শব্দ হইল। কাছ পোকা। দুর্গা নিজের অনেকটা অজ্ঞাত সারে তাড়াতাড়ি আঁচল মুঠার মধ্যে পাকাইয়া চকিত দৃষ্টিতে চাহিতে লাগিল। কাছ পোকা নয়, সুদর্শন পোকা। তাহার মুঠার আঁচল আপনা আপনি খুলিয়া গেল। আগ্রহের সহিত পা টিপিয়া সে পোকাটার দিকে আসিতে লাগিল। সামনের পথের উপর বসিয়াছে, পাখার উপর শ্বেত ও রক্তচন্দনের ছিটার মতো বিন্দু বিন্দু দাগ। সুদর্শন পোকা, ঠিক পোকা নয়, ঠাকুর। দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের কথা। তাহার মার মুখে আরও অনেকের মুখে সে শুনিয়াছে। সে সন্তর্পণে ধুলার উপর বসিয়া পড়িল। পরে হাত একবার কপালে ঠেকাইয়া আর একবার পোকার কাছে লইয়া গিয়া বারবার দ্রুত বেগে আবৃত্তি করিতে লাগিল। সুদর্শন, সুভালাভালি রেখো, সুদর্শন, সুভালাভালি রেখো, সুদর্শন, সুভালাভালি রেখো। অবিকল এইরূপ সে অপরের মুখে বলিতে শুনিয়াছে। পরে সে নিজের কিছু কথা মন্ত্রের মধ্যে জুড়িয়া দিল। অপুকে ভালো রেখো, মাকে ভালো রেখো, বাবাকে ভালো রেখো, ও পাড়ার খুড়িমাকে ভালো রেখো। পরে একটু ভাবিয়া ইতস্তত করিয়া বলিল, নীরেনবাবুকে ভালো রেখো। আমার বিয়ে যেন ওইখানেই হয় সুদর্শন, রানুর দিদির মতো বাজি বাজনা হয়। ভক্তের অর্ঘ্যের আতিশয্যে পোকাটা ধুলার উপর বিপন্নভাবে চক্রাকারে ঘুরিতেছিল। দুর্গা মনের স্বাদ মিটাইয়া প্রার্থনা শেষ করিয়া শ্রদ্ধার সহিত পাশ কাটাইয়া গেল। পাড়ার ভিতরকার পথে পথে মাথার উপর প্রথম ফাল্গুনের সুনীল, এমনকি অনেকটা ময়ূরকণ্ঠী রঙের আকাশ গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে। শেওড়া বনের মাঝখান দিয়া নদীর ঘাটের সরু পথ, সুরি পথের দুধারেই আমবাগান। তপ্ত বাতাস আম্র বাউলের মিষ্ট গন্ধে, বনে বনে মৌমাছি ও কাঠপোকার গুঞ্জন রবে, ছায়াগহন আমবনে কোকিলের ডাকে স্নিগ্ধ হইয়া আসিতেছে। বাগানগুলি পার হইয়া চড়কতলার মাঠ, ঘাসে ভরা মাঠে ছায়া পড়িয়া গিয়াছে। দুর্গা ঝোপের মধ্যে মধ্যে শেয়াকুল খুঁজিয়া বেড়াইতে লাগিল। শেয়াকুল এখন আর বড় থাকে না, শীতের শেষেই ঝরিয়া যায়।
ওই উঁচু ঢিপিতে ঝোপের মধ্যে একটা গাছে অনেক শেয়াকুল সেদিনও তো সে খাইয়া গিয়াছে, কিন্তু এখন আর নাই, সব ঝরিয়া গিয়াছে। গোলমরিচের মতো শুকনা শেয়াকুল ঘন ঝোপের তলা বিছাইয়া পড়িয়া আছে। এক ঝাঁক শালিক পাখি ঝোপের মধ্যে কিচকিচ করিতেছিল। দুর্গার নিকটে যাইতে উড়িয়া গেল। তাহার মনে খুশির আবার একটা প্রবল ঢেউ আসিল। উৎসবের নৈকট্য, রানুর দিদির বাসরে রাত জাগা ও গান শুনিবার আশা। খুশিতে তাহার ইচ্ছা হইল সে মাঠের এধার হইতে ওধার পর্যন্ত ছুটিয়া বেড়ায়। একবার সে হাত দুটা ছড়াইয়া ডানার মতো লম্বা করিয়া দিয়া খানিকটা ঘুরপাক খাইয়া আবার ছুটিয়া গেল। সে উড়িতে চায়। শরীর তো হালকা জিনিস, হাত ছড়াইয়া ডানার মতো বাতাস কাটিতে কাটিতে যদি যাওয়া হইত। শুধু শব্দ করিবার আনন্দে সে শুকনা ঝরা পাতার রাশির ওপর ইচ্ছা করিয়া জোরে জোরে পা ফেলিয়া মচ মচ শব্দ করিতে করিতে চলিল। পাতা ভাঙিয়া গিয়া শুকনা শুকনা ধুলা মিশানো খানিকটা সোদা সোদা তিক্ত গন্ধে জায়গাটা ভরিয়া গেল। সামনে একটু দূরে সোনাডাঙ্গার মাঠের দিকে যাইবার কাঁচা সড়ক। একখানা গরুর গাড়ি ক্যাচ ক্যাচ শব্দে মাঠের পথের দিকে যাইতেছে। টাটকা কাটা কঞ্চির ঘেরা বাঁধিয়া তাহার উপর কাঁথা ও ছেঁড়া লাল নকশাপাট দিয়া ঘিরিয়া ছই তৈয়ারি হইয়াছে। ছইয়ের মধ্যে কাহাদের একটা ছোট মেয়ে একঘেয়ে একটানা ছেলে মানুষই ধরনে কাঁদিতে কাঁদিতে যাইতেছে। কোনো গায়ের চাষাদের মেয়ে বোধ হয়, বাপের বাড়ি হইতে শ্বশুর বাড়ি চলিয়াছে। দুর্গা অবাক হইয়া এক দৃষ্টে গাড়িখানার দিকে চাহিয়া রহিল। বিয়ের পর মা, বাবা, অপু সব ছাড়িয়া এরকম কোথায় কত দূরে চলিয়া যাইতে হইবে হয়তো। যখন তখন সেইখান হইতে তাহারা আসিতে দিবে কি? সে এতক্ষণ এই কথা ভাবিয়া দেখে নাই। এই বাগান, বাসক ফুলের ঝাড়, রাঙি গাইটা, উঠানের কাঁঠালতলাটা, যাহা সে এত ভালোবাসে, এই শুকনো পাতার গন্ধ, ঘাটের পথ, এসব ছাড়িয়া যাইতে হইবে চিরকালের জন্য। ছইয়ের মধ্যে ছোট্ট মেয়েটা বোধ হয় সেই দুঃখেই কাঁদিতেছে। কাঁচা সড়কটা ছাড়াইয়া আর একটা ছোট্ট পোড়োমাঠ পার হইলেই নদী। ওপারের ছেলেরা কি মাছ ধরিতেছে? খয়রা। এপারে আসিলে 2 পয়সার মাছ কিনিয়া লইয়া বাড়ি যাইত। অপু খয়রা মাছ খাইতে বড় ভালোবাসে। বাড়ি ফিরিয়া সন্ধ্যার পর সে অনেকক্ষণ ধরিয়া পুতুলের বাক্স গোছাইল। ঘরের মেঝেতে তাহার মা তেল পুড়িতে গিয়া অনেকটা কেরোসিন তেল ফেলিয়া দিয়াছে, তাহারই গন্ধ বাহির হইতেছে। হাওয়াটা যেন একটু গরম। পুতুল গুছানো প্রায় শেষ হইয়াছে। অপু আসিয়া বলিল, তুই বুঝি আমার বাক্স থেকে ছোট আরশিখানা বের করে নিয়েছিস দিদি? আরশি তো আমার, আমি তো আগে দেখতে পেয়েছিলাম, তক্তপোষের নিচে পড়েছিল। যাও, আমি আসি, আমার বাক্সে রাখবো। বেটা ছেলে আবার আরশি নিয়ে কি হবে? বারে, তোমার আরশি বই কি? ও পাড়ার খুড়িমাদের বাড়ি থেকে মা কি বেরতোতে নিয়ে এসেছিল, আমি তো আগেই মার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। না দিদি, দাও। কথা শেষ করিয়াই সে দিদির পুতুলের বাক্সের কাছে বসিয়া পড়িয়া তাহার মধ্যে আরশি খুঁজিতে লাগিল। দুর্গা ভাইয়ের গালে এক চড় লাগাইয়া দিয়া বলিল, দুষ্টু কোথাকার, আমি পুতুল গুছিয়ে রাখছি আর উনি হান্ডুল পান্ডুল করছেন। যাও, আমার বাক্স হাত দিতে হবে না তোমায়, দেব না আমি আরশি। কিন্তু কথা শেষ হইতে না হইতেই অপু ঝাঁপাইয়া তাহার ঘাড়ের উপর পড়িয়া তাহার রুক্ষ চুলের গোছা ধরিয়া টানিয়া আঁচড়াইয়া কামড়াইয়া তাকে অস্থির করিয়া তুলিল। কান্না আটকানো গলায় বলিতে লাগিল, কেন তুমি আমাকে মারবে? আমার লাগে না বুঝি? দাও আমায়, মাকে বলে দেব। লক্ষ্মীর চুপড়ির গা থেকে কড়িগুলো খুলে লুকিয়ে রেখেছ, মাকে বলে দেব না? চিৎকার, কান্না ও মারামারি শব্দ শুনিয়া সর্বজয়া ছুটিয়া আসিল। ততক্ষণে দুর্গা অপুর কান ধরিয়া তাহাকে মাটিতে প্রায় শোয়াইয়া ফেলিয়াছে। অপুও প্রাণপণে দুর্গার চুলের গোছা মুঠি পাকাইয়া টানিয়া এরূপ ধরিয়া আছে যে দুর্গার মাথা তুলিবার ক্ষমতা নাই। অপুর লাগিয়াছিল বেশি। সে কাঁদিতে কাঁদিতে বলিল, দেখো না মা, আমার আরশিখানা বাক্স থেকে বের করে নিজের বাক্সে রেখে দিয়েছে, দিচ্ছে না। এমন চড় মেরেছে গালে। দুর্গা প্রতিবাদ করিয়া বলিল, না মা,
দেখো না আমার পুতুলের বাক্স গোছাচ্ছি, ও এসে সেগুলো সব। সর্বজয়া আসিয়া মেয়ের পিঠের ওপর দুম দুম করিয়া সজোরে কয়টি কিল বসাইয়া দিয়া বলিল, ধাড়ি মেয়ে, কেন তুই ওর গায়ে হাত দিবি যখন তখন? ওতে আর তোতে অনেক তফাৎ জানিস? আরশি আরশি, তোমার কোন পিন্ডিতে লাগবে শুনি? কথায় কথায় উনি যেন ওকে তেড়ে মারতে, মরণ আর কি। পুতুলের বাক্স রোসো। কথা শেষ না করিয়াই সে মেয়ের গোছানো পুতুলের বাক্স উঠাইয়া এক টান মারিয়া উঠানে ছুঁড়িয়া ফেরিয়া দিল। ধাড়ি মেয়ের কোনো কাজ নেই, কেবল খাওয়া আর পাড়ায় পাড়ায় টোটো করে বেড়ানো, আর কেবল পুতুলের বাক্স আর পুতুলের বাক্স। এসব টেনে এক্ষুনি বাঁশবাগানে ফেলে দিয়ে আসছি, দিচ্ছি তোমার খেলা গুছিয়ে একেবারে। দুর্গার মুখ দিয়া কথা বাহির হইল না। পুতুলের বাক্স তাহার প্রাণ। দিনের মধ্যে সে 10 বার পুতুলের বাক্স গোছায়। পুতুল, রাংতা, ছোপানো কাপড়, আলতা, কত কষ্টের সংগ্রহ করা নাটা ফল, টিনমোড়া আরশিখানা, পাখির বাসা, সব অন্ধকার উঠানের মধ্যে কোথায় কি ছড়াইয়া পড়িল। মা যে তাহার পুতুলের বাক্স এরূপ নির্মমভাবে ফেলিয়া দিতে পারে, এ কথা কখনো সে ভাবিতে পারিত না। কত কষ্টে কত জায়গা হইতে জোগাড় করা কত জিনিস উহার মধ্যে। কোনো কথা বলিতে সাহস না করিয়া সে কেমন অবাক হইয়া রহিল। অপুর কাছেও বোধ হয় শাস্তিটা কিন্তু বেশি কঠোর বলিয়াই ঠেকিল। সে রাত্রে আর কোনো কথা না বলিয়া চুপচাপ গিয়া শুইয়া পড়িল। রাত্রি অনেক হইয়াছে, মেঝেতে কেরোসিন তেলের গন্ধ বাহির হইতেছে। ঘরের মধ্যে বাঁশবাগানের মশা বিনবিন করিতেছে। খানিকক্ষণ বসিয়া বসিয়া দুর্গা গিয়া চুপ করিয়া শুইয়া পড়িল। ভাঙা জালনা দিয়া ফাগুন জ্যোৎস্নার আলো বিছানায় পড়িয়াছে। পোড়োভিটার দিক হইতে ভুরভুর করিয়া লেবু ফুলের গন্ধ আসিতেছে। একবার তাহার মনে হইল উঠিয়া গিয়া পুতুলের বাক্সটা ও ছড়ানো জিনিসগুলি তুলিয়া আনে। কাল সকালে কি আর পাওয়া যাইবে? কত কষ্টের জিনিসগুলো, কিন্তু সাহস পাইল না। আনিতে গেলে মা যদি আবার মারে। অনেকক্ষণ কাটিয়া গেল। হঠাৎ সে গায়ের উপর কাহার হাত অনুভব করিল। অপু ভয় ভয়ে ডাকিল, দিদি। দুর্গা কোনো জবাব দিবার পূর্বেই অপু বালিশে মুখ গুজিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। আমি আর করব না, আমার উপর রাগ করিস নে দিদি, তোর পায়ে পড়ি। কান্নার আবেগে তাহার গলা আটকাইয়া যাইতে আসিল। দুর্গা প্রথমটা বিস্মিত হইল, পরে সে উঠিয়া বসিয়া ভাইয়ের কান্না থামাইবার চেষ্টা করিতে লাগিল। কাঁদিস নে, চুপ চুপ, মা শুনতে পেলে আবার আমায় বকবে। চুপ, কাঁদতে নেই। আচ্ছা আমি রাগ করব না, কেঁদো না, ছি, চুপ। তাহার ভয় হইতেছিল অপুর কান্না শুনিলে মা আবার হয়তো তাহাকেই মারিবে। অনেক করিয়া সে ভাইয়ের কান্না থামাইল। পরে শুইয়া শুইয়া তাহাকে নানা গল্প, বিশেষত রানুর দিদির বিয়ের গল্প বলিতে লাগিল। এ কথা ও কথার পর অপু দিদির গায়ে হাত দিয়া চুপি চুপি বলিল, একটা কথা বলবো দিদি, তোর সঙ্গে মাস্টারমশাইয়ের বিয়ে হবে? দুর্গার লজ্জা হইল, সঙ্গে সঙ্গে তাহার অত্যন্ত কৌতূহল হইল, কিন্তু ছোট ভাইয়ের কাছে এ সম্বন্ধে কথাবার্তা বলিতে তাহার সংকোচ হওয়াতে সে চুপ করিয়া রহিল। অপু আবার বলিল, খুড়িমা বলছিল রানুর মায়ের কাছে আজ বিকালে। মাস্টারমশাই নাকি অমত নেই। কৌতূহলের আবেগে চুপ করিয়া থাকা অসম্ভব হইয়া উঠিল। সে তাচ্ছিল্যের সুরে বলিল, হ্যাঁ বলছিল, যা তোর সব যেমন কথা। অপু প্রায় বিছানায় উঠিয়া বসিল। সত্যি বলছি দিদি, তোর গা ছুঁয়ে বলছি, আমি সেখানে দাঁড়িয়ে, আমায় দেখেই তো কথা উঠল। বাবাকে দিয়ে পত্তর লেখাবে সেই মাস্টারমশাইয়ের বাবা যেখানে থাকেন সেখানে। মা জানে। আমি এসে মাকে জিজ্ঞেস করবো ভাবলাম, ভুলে গিয়েছি। জিজ্ঞেস করবো দিদি, মা বোধহয় শোনেনি। কাল খুড়িমা মাকে ডেকে নিয়ে গিয়ে বলবে বলছিল। পরে সে বলিল, তুই কত রেলগাড়ি চড়বি দেখিস, মাস্টারমশাইরা থাকেন এখান থেকে অনেক দূর, রেলে যেতে হয়। দুর্গা চুপ করিয়া রহিল। সে রেলগাড়ির ছবি দেখিয়াছে, অপুর একখানা বইয়ের মধ্যে আছে। খুব লম্বা, অনেকগুলো চাকা, সামনের দিকে কল, সেখানে আগুন দেওয়া আছে, ধোঁয়া ওড়ে। রেলগাড়িখানা আগাগোড়া লোহার, চাকাও তাই, গরুর গাড়ির মতো কাঠের চাকা নয়। রেল লাইনের ধারে কোনো খড়ের বাড়ি থাকিতে নাই, থাকিতে পারে না, পুড়িয়া যায়। রেলগাড়ি যখন চলে তখন তাহার নল হইতে আগুন বাহির হয় কি না? সে ভাইয়ের গায়ে হাত বুলাইয়া বলিল,
তোকেও সঙ্গে করে নিয়ে যাব। তাহার পর দুইজনে চুপ করিয়া ঘুমাইবার জোগাড় করিল। ঘুমাইতে গিয়া একটা কথা বারবার দুর্গার মনে হইতেছিল। ঠাকুর সুদর্শন তাহার কথা শুনিয়াছেন। আজই তো সুদর্শনের কাছে সে ঠাকুরের বড্ড দয়া, মা তো ঠিক কথা বলে। অপু বলিল, লীলাদির জন্যে কেমন চমৎকার শাড়ি কেনা হয়েছে। আজ লীলাদির কাকা বিয়ের জন্য কিনে এনেছে রানাঘাট থেকে। সেও জেঠিমা বললে বালুচরের শাড়ি। দুর্গা হাসি মুখে বলিল, একটা ছড়া জানিস? পিসি বলতো, বালুচরের বালুর চরে একটা কথা কই, মোষের পেটের ময়ূর ছানা দেখে এলাম সই।